বন্ধুরে, যতই দিন যাচ্ছে ততই কেমন জানি হয়ে যাইতেছি আমি। মাথায় প্রচুর পরিমাণে টেনশন ঢুকে যাইতেছে। আব্বু অসুস্থ, আম্মু অসুস্থ, কী যে করব বুঝে উঠতে পারতেছি না। সেম অবস্থা আমারও রে, তবে তোর থেকে বেশি আমার। এখন ভাবতেছি ঢাকায় চলে যাব, দেখি ওইখানে গিয়ে কিছু একটা করতে পারি নাকি। রে বন্ধু, আমারও যাইতে হবে। বোনটাও তো বড় হইতেছে, তাকেও তো বিয়ে দিতে হবে। জানিস ওই তো বিয়েতে কত খরচ হয়। রে বন্ধু, জানি। আমার কাছে মাত্র 5,000 টাকা আছে। চল দুইজন ঢাকায় চলে যাই। কালকে ওইখানে গিয়ে কিছু একটা ব্যবস্থা করে ফেলতে পারবো। দেখি আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখে রেখেছে। রে বন্ধু, আজকে তাহলে আমি যাই, সন্ধ্যা হয়ে গিয়েছে। গিয়ে দেখি বাসায় কি বলে, আমাকে যাইতে দেবে কি দেবে না। গিয়ে দেখ, আমিও যাই। সকালে রেডি হয়ে চলে আসিস আমাদের বাসায়, একসাথে যাব এইখান থেকে। এই বলে দুই বন্ধু দুই দিকে চলে গেল। মেঘ বাড়িতে ঢুকতেই তার মা তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওই তো তোমার ছেলে এসেছে, জিজ্ঞেস করো কত টাকা ইনকাম করে এনেছে। সারা দিন টই টই করে ঘুরে বেড়ানো, এ পাড়ায় আর ও পাড়ায়, আর মানুষের বাড়িতে চুরি করবে। আজ পর্যন্ত দেখেছো আমার ছেলের নামে কেউ বিচার দিয়ে গেছে নাকি? মেঘ এতটুকু বড় হয়েছে, আজ পর্যন্ত কেউ কিছু বলতে পারে নাই। আশা করি সামনেও কেউ কিছু বলবে না। তুমি তোমার ছেলেকে নিয়েই থাকো। কাল থেকে ইনকাম করে আনতে পারলে কপালে ভাত জুটবে, আর যদি না ইনকাম করে আনতে পারে তাহলে তাকে বলো তার নিজের পথ দেখতে। আমরা আর খাওয়াতে পারবো না। তার আরও 3টে ভাই আছে, তাদের লেখাপড়া করিয়ে মানুষ করতে হবে। এইসব বলতে বলতে বিলকিস বেগম ঘরে চলে গেল। এদিকে মেঘ কিছু না বলে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার বাবা রুমে প্রবেশ করতে করতে বলতে লাগলো, বাবারে, তোর মায়ের কথাই কিছু মনে করিস না। জানিসই তো তোর মায়ের স্বভাব। তুই কোনো একটা কাজ কর, আমাদের টাকা দিতে হবে না। তুই তোর নিজের খরচটা চালাইতে পারলেই চলবে। আব্বু, আমি কালকে ঢাকা যাইতেছি কাজ করতে। কবে ফিরবো তাও জানি না। দোয়া করো আমার জন্য, যাতে ভালো একটা কাজ খুঁজে পাই। চিন্তা করিস না, আল্লাহ ঠিকই ভালো একটা কাজ দিয়ে দেবে তোকে। চল এখন খাবার খেয়ে নিবি, রাত অনেক হয়েছে। আব্বু চলো। এই বলে মেঘ এবং তার আব্বু চলে গেল খাবার টেবিলে। মেঘ চুপচাপ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই তার ফোনের মেসেজ অপশানটা টং করে উঠল। ফোনটা হাতে নিতে দেখতে পেল আরফিন মেসেজ দিয়েছে। এই আফরিনটাকে চিনলে না তো? গল্পের সাথে থাকেন, চিনে যাবেন। আফরিন হচ্ছে মেঘের গার্লফ্রেন্ড। তাদের রিলেশন 1 বছর 2 মাস হতে চলেছে। চলুন দেখে আসি কি কথা হচ্ছে তাদের মাঝখানে। আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে দেখতেছি আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে খুব বেশি মেলামেশা করতেছেন। মেয়েটাকে পছন্দ হয়েছে নাকি? ওয়ালাইকুম সালাম। কি যাতা বলতেছো তুমি? দেখো আফরিন, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর ওই মেয়েটা হচ্ছে আমার নিউ ফ্রেন্ড, ফেসবুকে পরিচয় হয়েছে। তাই বলে এই সব করবে ক্লাসের মধ্যে? বুঝি বুঝি, সব কিছুই বুঝি। এখন তো নতুন পাইছো, তাই বলেই তো আমাকে আগের মতো ফোন দাও না, মেসেজ দাও না। দেখো তুমি প্লিজ অযথা সন্দেহ করো না তো। আমরা সত্যি ফ্রেন্ড, অন্য কিছুই না। এইরকমভাবে আরও কিছুক্ষণ ঝগড়া করলো দুইজন। মেঘ আর বেশি কথা না বলে ঘুমিয়ে গেল। চলুন মেঘের পরিচয়টা ছোট্ট করে দিয়ে ফেলি। মেঘ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা 4 ভাই। 3 ভাই মাদ্রাসায় পড়ে, আর মেঘ এবার ক্লাস 9-এ পড়ে। এখন এই পর্যন্তই থাক, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। সকালে ফজরের আজানের শব্দে ঘুমটা ভেঙে গেল মেঘের। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে সকল কাপড় গুছিয়ে নিল। ঘর থেকে বাইরে বেরোতেই আবারও তার মায়ের বকবক। এই যে সারা দিন সারা রাত এক জায়গায় বসে থাকেন, আমি আর কত কাজ করে খাওয়াবো আপনাদের? এবার আপনার ছেলেকে বলেন সংসারের হাল ধরতে, আমি আর পারবো না। আম্মু, আমি ঢাকা যাইতেছি কাজের জন্য। দোয়া করবেন আমার জন্য, যাতে কাজ করে আপনাদের টাকা দিতে পারি। তাড়াতাড়ি যা, তুই থাকলে আবার আমাদের খরচটা বেশি হয়ে যায়। খাবার টেবিলে আয়, খাবার দিচ্ছি।
না আম্মু, খাবার খাওয়ার সময় নেই আমার। এখন যদি বের না হই তাহলে অনেক দেরি হয়ে যাবে ঢাকা যেতে। এই বলে মেঘ তার ব্যাগটা নিয়ে চলে গেল তার বন্ধুর বাসায়। সমীপনকে নিয়ে সোজা স্টেশনে চলে গেল। টিকিট কাটতেই দেখতে পেল মেঘের ক্লাসের নতুন ফ্রেন্ডকে। মেঘ কিছু না বলে তার বন্ধুকে নিয়ে অন্য সাইডে চলে গেল। কিছুক্ষণ পর ট্রেন আসতেই সবাই উঠে গেল ট্রেনে। সিট খুঁজে দুইজন বসে পড়ল। সামনে দুটো সিট এখনও ফাঁকা আছে। বেশ কিছুক্ষণ পর মেঘের মেয়ে ফ্রেন্ডটা আসলো। মেঘকে দেখে বলতে লাগলো, আরে দোস্ত, তুই এইখানে কোথায় যাইতেছিস এত সকালে? এই তো ঢাকা যাইতেছি। তা তোরা কোথায় যাইতেছিস? আমিও তো একটু ঢাকা যাইতেছি ডাক্তার দেখাতে। আমি আর বেশি দিন বাঁচবো না রে। ডাক্তার বলেছে 3 বছর বাঁচবো। কি বলতেছিস এইসব? আমাদের সাথে মজা করতেছিস তাই না রে? মজা না রে, সত্যি বলতেছি। ডাক্তার বলেছে আমি আর 3 বছর বাঁচবো। আমার ব্লাড ক্যান্সার আরও কী জানি হয়েছে। চিন্তা করিস না, আল্লাহ তাআলা ঠিক করে দিবে। বৃষ্টির সাথে কথা বলছে মেঘ আর সমীপন। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে আফরিন ফোন দিয়েছে। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কি রে, তুই কোথায় আছিস সত্যি করে বলতো? আমি ঢাকা যাইতেছি সমীপনের সাথে। মেঘ কথা বলতে চেয়ে এমন সময় বৃষ্টি বলে উঠল, মেঘ, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি রে, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। বৃষ্টির গলার স্বর শুনে ওই পাশ থেকে আফরিন কান্না করতে করতে বলতে লাগলো, আমি যা ভাবছিলাম তাই হয়েছে। ওই মেয়ে তোকে কি করে পটিয়ে নিল এত সহজে? ছি ছি, আজ থেকে তুই আর কোনো দিন আমাকে মেসেজ বা কল দিবি না। এই বলে ফোনটা কেটে দিল আফরিন। মেঘ হাজারবার ফোন দেওয়ার পরও রিসিভ করলো না। 500+ মেসেজ করলো কিন্তু কোনো রিপ্লাই দিল না আফরিন। এদিকে সমীপন ব্যাপারটা বুঝতে পেরে বলতে লাগলো, বৃষ্টি, তোর এই কাজটা করা একদম উচিত হয় নাই। তুই জানিস মেঘ আফরিনের সাথে কথা বলেছে কেন? বলতে গেলে এই কথাটা। আরে দোস্ত, আমি তো মজা করে বলেছিলাম। আচ্ছা, কালকে দেখা হলে আমি বলবো না, তবুও তোরা আমার উপর রাগ করিস না প্লিজ। মেঘ আর কোনো কথা বলল না। সারা রাস্তা চুপচাপ গেল। সকাল 11টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো ট্রেন। মেঘ নেমে সমীপনকে নিয়ে তাদের গন্তব্যে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে চলে গেল তারা। বন্ধু, এখন কি কাজ করবি তুই? কিছু ভাবলি না কি? আমি রান্নার কাজ করব, কারণ আমি রান্নার কাজটা ভালো পারি। তুই দেখ কি কাজ করতে পারিস। দেখি। কালকে যাব ইন্টারভিউ দিতে। টিকে গেলে ওইখানে থাকবো, আর না টিকলে বাড়ি চলে যাব। গ্রামে কিছু একটা ব্যবস্থা করে নিব। তুই তাই করিস, তোর সমস্যা নাই বেশি। এক বোন আছে, তোদের সংসার এমনিতেই চলে যাবে। তোদের জায়গা জমিও আছে। এইসব কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে নিল দুই বন্ধু। এক রুমে শুয়ে শুয়ে ভাবছে মেঘ কী করবে, চাকরি কোথায় পাবে, হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে তার। এমন সময় সমীপন বলে উঠল, আরে বন্ধু, এত চিন্তা করিস না তো। তোর চাকরি হয়ে যাবে, দেখে নিস। আর না হলে আমি তো আসি। ঢাকায় আমার একজন ফেসবুক ফ্রেন্ড আছে, তাকে বলে কিছু একটা ব্যবস্থা করে ফেলতে পারবো। ঠিক আছে, করে ফেলিস। এখন ঘুমা। এই বলে দুই বন্ধু ঘুমিয়ে গেল। সকালে ফজরের আজানের শব্দে মেঘের ঘুমটা ভেঙে গেল। মেঘ উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে ফোনটা হাতে নিয়ে বসে বসে তার এক্স গার্লফ্রেন্ডকে কয়েকটা মেসেজ করলো, কিন্তু ওই পাশ থেকে কেউ রিপ্লাই দেয়নি। সকাল 10টা মেঘ চাকরির খোঁজে বেরিয়ে পড়লো নানান জায়গায়। এদিকে সমীপন চাকরির ইন্টারভিউতে টিকতে পারে নাই, তাই সে আবারও চলে গেল বাড়িতে। ঢাকায় যেখানে থাকে এখন দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে আসলো। মেঘ বাসায় ফিরতেই সমীপন বলতে লাগলো, মেঘ, চাকরিটা
তাহলে তো খেতেই হয় একদিন। আচ্ছা, আমাদের একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে সকল কাজ করা হয়, এমনকি বিয়েতে যে রান্নার খাবার রান্না করা হয় ওইটা আমাদের দিয়েই রান্না করায়। আমি কালকে আব্বুকে বলে ওর একটা ব্যবস্থা করে দেবনি। এখন যাই তাহলে আমি। ঠিক আছে চা। আর আমি কালকে সকালে বাড়িতে চলে যাব, তুই একবার এসে মেঘকে নিয়ে যাস। ঠিক আছে, নিয়ে যাইবনি, এখন যাই আমি। এই বলে ইমতিয়াজ চলে গেল। এইদিকে মেঘ আর সমীপন খাবার খেয়ে বসে আছে। এমন সময় সমীপন বলে উঠল, বন্ধু, আমি ইন্টারভিউতে টিকতে পারি নাই, তাই চলে যাব সকালে গ্রামে। তুই ভালোভাবে থাকিস কিন্তু, আর খাওয়া দাওয়া ঠিক মতো করবি, টাকা লাগলে বলবি আমাকে। ঠিক আছে বন্ধু, আমি কাজ করে যত টাকা পাই তোকে কিছু টাকা পাঠিয়ে দিব। ওই টাকাটা আমার আব্বুর হাতে নিয়ে দিবি বা আম্মুর হাতে নিয়ে দিবি। ঠিক আছে বন্ধু, এখন ঘুমা। মেঘ তার ফোনটা চেক করে দেখতে লাগলো আফরিন ফোন দিয়েছে কিনা, কিন্তু কোনো ফোন বা কোনো রিপ্লাই নেই। মেঘ আবারও কয়েকটা মেসেজ দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 10টা। মেঘ খাওয়া দাওয়া করে বাইরে দাঁড়িয়ে আছে ইমতিয়াজের জন্য। বেশ কিছুক্ষণ পর ইমতিয়াজ আসলো। সমীপন চলে গেছে নাকি? সে তো সকাল 6টায় চলে গেছে, সামনে নাকি অনেক জ্যাম থাকে, তাই সকাল সকাল বেরিয়ে গেছে। ও আচ্ছা, আব্বুকে রাতে বলেছিলাম, আব্বু বলেছে তোমাকে নিয়ে যাইতে, বাইকে ওঠো। মেঘ কিছু না বলে বাইকে উঠে গেল। প্রায় 30 মিনিট পর মেঘ আর ইমতিয়াজ চলে গেল তাদের রেস্টুরেন্টে। ইমতিয়াজ তার আব্বুর সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো মেঘকে। আব্বু, তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না, এটাই ওই ছেলে মেঘ, উনি হচ্ছে আমার আব্বু, পরিচিত হয়ে নাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, বসো এখানে। আর ইমতিয়াজ, এই নে 1,00,000 টাকা। উত্তরাতে আমি কিছু মাল অর্ডার দিয়ে এসেছিলাম, ওইগুলো নিয়ে আয় তো। ঠিক আছে আব্বু, যাইতেছি আমি। ইমতিয়াজ চলে গেল। এদিকে মেঘকে কয়েকটা প্রশ্ন করে রান্নাঘরে চলে গেল দুজন। কিছু খাবার রান্না করতে দিল মেঘকে। তুমি রান্না করে আমাকে ডাক দিও, আমি বাইরে আছি ক্যাশ কাউন্টারে। ঠিক আছে আঙ্কেল। মেঘ তার আপন মনে রান্না করতে লাগলো। তার সবচাইতে প্রিয় জিনিস রান্না করলো মুরগি দিয়ে। রান্না শেষ হতেই আনোয়ার সাহেবকে ডেকে আনলো। আনোয়ার সাহেব খাবার খেতে খেতে বলতে লাগলো, বাহ, তোমার রান্নার স্বাদ তো অনেক মজা। আজ থেকে তুমিও আমার এই রেস্টুরেন্টে একজন বাবুচি হিসেবে কাজ করবে। ঠিক আছে আঙ্কেল, এখন আমাকে কি কি করতে হবে বলেন, আমি করতেছি। এখন আর কিছু করতে হবে না, একটু পর বাবুচি আসবে, তার সাথে পরিচয় করিয়ে দিব তোমাকে। তুমি ওনার সাথে থেকে বাকি সকল রান্না শিখে ফেলো। আমি কয়েকটা আইটেম রান্না করতে পারি আমার পছন্দের। আপনি যদি বলেন তাহলে আজ থেকে এই কয়েকটা আইটেম না হয় থাকবে। ঠিক আছে, তুমি রান্না করো গিয়ে। আজ থেকে নতুন আইটেমগুলো থাকবে, চিন্তা করো না। যদি রান্না সবার পছন্দ হয় তাহলে তোমার বেতন নির্ধারণ করে দিব আমি। আচ্ছা স্যার, এখন তাহলে আমি যাই। আমাকে স্যার বলতে হবে না, আঙ্কেল বললেই হবে। ঠিক আছে আঙ্কেল। এই বলে মেঘ রান্না করতে চলে গেল। রান্না করতে করতে দুপুর হয়ে আসলো। দুপুরের আইটেমে নতুন কিছু দেখে লোকগুলো নতুন খাবারটাই চাইতেছে বেশি। কিছুক্ষণের মধ্যে মেঘের নতুন আইটেমের খাবারটা শেষ হয়ে গেল। এটা দেখে আনোয়ার সাহেব খুশি হয়ে মেঘকে 2,000 টাকা দিয়ে বলতে লাগলো, বাহ বাহ, তুমি খুব সুন্দর রান্না পারো তো। কাল থেকে তুমি যতগুলো আইটেম রান্না করতে পারো সবগুলো করবে। আর বাইজিৎ সাহেব, আপনার আইটেম কিছু কমিয়ে ফেলবো। এত আইটেম রান্না করে ফেলে দেওয়া যাবে না। স্যার, আপনার খুশি, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। আমি আর কি বলবো, আমি সামান্য বাবুর্চি। তা না বাইজিৎ সাহেব, মেঘ যদি 7 পদের রান্না করতে পারে, আপনি যদি 20 পদের রান্না করতে পারেন, এত রান্না তো আর সবাই খাবে না, তাই না? এর জন্য বলতেছি যে কিছু আইটেম বাদ দিয়ে দিব। এর মধ্যে ভর্তা আরও অনেক কিছু আমি লিস্ট করে দিব নে। আর মেঘ, তোমার বাড়িতে খাবার রান্না করতে হবে না, এখন থেকে তুমি 3 বেলা এখানেই খাবে। ঠিক আছে আঙ্কেল, এখন তাহলে আমি যাই, রাত তো প্রায় হয়ে এসেছে। তুমি কোথায় যাইতেছো? মাত্র তো 10টা বাজে, আরও কিছুক্ষণ অপেক্ষা করো, দেখো কত কাস্টমার আসে। তুমি তোমার রান্না করতে থাকো গিয়ে। ঠিক আছে আঙ্কেল, যাইতেছি।
মেঘ চলে গেল রান্নাঘরে, খাবার রান্না করতেছে। রান্না শেষ করে সবাইকে দিয়ে দিতে লাগলো। রাত প্রায় 12টা। এমন সময় ইমতিয়াজের আব্বু বলতে লাগলো, মেঘ, তুমি এই বাসা থেকে চলে আসো, আমার রেস্টুরেন্টের সামনে তোমাকে একটা রুম দিয়ে দিব নে, ওইখানে থাকতে পারবে। ঠিক আছে আঙ্কেল, আমি কালকেই চলে আসবো সকালে। এখন তাহলে যাই। এই বলে মেঘ চলে গেল বাড়িতে। গোসল করে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। আজকে অনেক কাজ করেছে। সকালে ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল তার। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে তার সকল কিছু নিয়ে চলে গেল রেস্টুরেন্টে। গিয়ে তার কাজ করতে লাগলো। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। রাতে মেঘ কেবিনে বসে আছে। এমন সময় ইমতিয়াজের আব্বু এসে বলতে লাগলো, মেঘ, এই নাও, এইখানে 10,000 টাকা আছে, এটা তোমাকে এমনিতেই দিলাম খাওয়ার জন্য। স্যার, আমার এখন টাকা লাগবে না, আমাকে মাস শেষে দিয়েন, তাতেই আমার চলবে। তা তো দিবই, তুমি তো গত মাসের 26 তারিখে আইছো, আজকে তো 4 তারিখ, এর জন্য তোমাকে 10,000 টাকা দিলাম। আর তোমার বেতন ধরেছি 25,000 টাকা। তুমি একটু ভালোভাবে রান্না করো, তাতেই চলবে। ইনশাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার রান্না আরও ভালো করার চেষ্টা করব। ঠিক আছে, এখন ঘুমাও তাহলে, আমি যাই। ঠিক আছে আঙ্কেল। সকালে ঠিক টাইমে চলে গেল মেঘ তার কাজে। এইভাবেই চলে গেল 2টি মাস। রাতে রুমে শুয়ে আফরিনকে মেসেজ দিয়েছে, কিন্তু সেম আগের মতোই কোনো রিপ্লাই নেই। মেঘ এত বেশি চিন্তা না করে তার কাজ করতে লাগলো। সকাল 10টা। এমন সময় রেস্টুরেন্টে একদল মেয়ে ঢুকে বলতে লাগলো, এই যে ওয়েটার, আমাদের জন্য খাবারগুলো নিয়ে আসো তো, এই খাবারগুলো নিয়ে আসবে। ঠিক আছে ম্যাম। কি রে বন্ধু, এই রেস্টুরেন্টে কি এই খাবারগুলো নতুন নাকি? আর আমরা তো আগে কখনোই খাই নাই, যদি খাবারগুলো খারাপ হয়? খাবারগুলো একটুও খারাপ না, একবার খাইলে বারবার আসতে হবে তোর এখানে। একবার খাবারগুলো খেয়েই দেখ। যদি খাবার ভালো হয় তাহলে টাকা আমি দিব, আর যদি খারাপ হয় তাহলে টাকা তুই দিবি, মনে রাখিস কিন্তু। আমার মনে আছে এবং থাকবে। এখন খাবার খা। মেয়েগুলো খাবার খেতে লাগলো। খাবার এত টেস্ট দেখে খাদিজার বান্ধবী বলতে লাগলো, বাহ বান্ধবী, এত টেস্ট আগে জানলে আমি প্রতিদিন এইখান থেকে খাবার খাইতাম, ওই রহিম মিয়ার দোকান থেকে খাইতামই না। বলেছিলাম না, খাবারগুলো নতুন আইটেম আর অনেক সুস্বাদু খেতে। তুই তো বিশ্বাস করছিলি না আমার কথা, এখন বিশ্বাস হয়েছে তো? রে, এখন বিশ্বাস হয়েছে। এখন খাবারগুলো শেষ কর আর এই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বল যে তুই রাধুনির সাথে কথা বলবি, তাকে তো কিছু একটা গিফট করতেই হবে, তাই না? একদম ঠিক কথা বলেছিস। তুই আগে খাবারগুলো খেয়ে নে, এরপর না হয় গিফটের কথা ভাবা যাবে। এই বলে ওরা খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় ওয়েটার আসলো বিল নিতে। ওয়েটারকে বলতে লাগলো, এই যে ওয়েটার, এই খাবারগুলো যে রান্না করেছে তাকে একটু ডেকে আনেন তো, তার সাথে কথা বলবো আমরা। ম্যাম, আমাদের খাবার কি খারাপ লেগেছে নাকি? খারাপ হলে বলেন, আমি স্যারের কাছে কথা বলতেছি। খাবার খারাপ হয় নাই, অনেক ভালো হয়েছে। তোমাকে যেটা বলেছি ওইটাই করো। একটু ওয়েট করেন ম্যাম, আমি এখনই ডেকে আনছি। এই বলে ওয়েটার চলে গেল রান্নাঘরে। মেঘকে ডাক দিয়ে বলতে লাগলো, মেঘ, একজন কাস্টমার তোমাকে ডাকতেছে, তোমাকে কি যেন বলবে উনি। রকি, খাবার খারাপ হয়েছে নাকি যে আমাকে ডাকতেছে? তা তো জানি না আমি, বলছে খাবার ভালো হয়েছে, আমাকে আর কিছু বলে নাই। তুমি আসো, ওরা বসে আছে। আচ্ছা, আমি আসতেছি, তুমি যাও। এই বলে মেঘ তার ড্রেস চেঞ্জ করে বাইরে চলে আসলো। মেঘ রকির কাছে গিয়ে বলতে লাগলো, রকি, আমাকে কে যেন ডাকতেছিল? এই যে ওনারা ডাকতেছে। ম্যাম, আপনার যে রাধুনিকে খুঁজতেছিলেন, এটাই সেই ছেলে। ওয়াও, তুমি এইটুকু বয়সে এত ভালো রান্না করতে পারো, আগে জানতাম না তো। ধন্যবাদ ম্যাম। আর কিছু বলবেন নাকি? এই নাও, আমাদের তরফ থেকে এটা তোমাকে দিলাম। খাবারটা অনেক ভালো রান্না করেছো, তার জন্য। সরি ম্যাম, আমি এই টাকাগুলো নিতে পারবো না। আপনি এই টাকাগুলো আমার স্যারকে দিয়ে দেন। কি হয়েছে মেঘ, এইখানে কি করো? আপনাদের রান্নাটা খুব ভালো হয়েছে, উনি রান্নাটা করেছে তার জন্য ওনাকে টাকাটা দিচ্ছি। উনি নিচ্ছে না কেন? নিয়ে নাও মেঘ, উনি তো খুশি হয়ে দিতেছে তোমাকে টাকাগুলো। সরি স্যার,
আমি এই টাকাগুলো নিতে পারবো না, আপনি রেখে দেন, আমি এখন যাই। এই বলে মেঘ চলে গেল রান্নাঘরে। এদিকে খাদিজা বলতে লাগলো, কি আজব ছেলে রে বাবা, মানুষ টাকার জন্য পাগল থাকে, আর এই ছেলে কিনা টাকা দিতে চাইছে, এই ছেলে টাকাই নিতে চাচ্ছে না। মেঘ এমনই, সে অন্য কারোর টাকা নিতে চায় না। আরও অনেক মানুষ ওর খাওয়ার খেয়ে টাকা দিতে চাইছিল, কিন্তু নেই নাই। পরে আমি মাসের বেতনের সাথে কোনো একটা বাহানা করে এই টাকাগুলো দিয়ে দিই। ও আচ্ছা, তাহলে এই টাকাগুলো দিয়ে দিন ওনাকে, আর ওয়েটার এই নিন টাকা, বাকি যেটা থাকবে ওইটা আপনি রেখে দিন। ঠিক আছে ম্যাম। টাকা দিয়ে মেয়েগুলো চলে গেল। আজকে 6টি মাস চলে গেল। এখন ইমতিয়াজদের দোকান ছাড়া অন্য কোনো দোকানে খাবার খায় না বেশি মানুষ। সবাই ইমতিয়াজের দোকান থেকেই খাবার কিনে খায়। আজকে মাসের শেষ দিন। মেঘ টাকাগুলো নিয়ে গুনতে লাগলো। মেঘ, এইখানে 3 লক্ষ টাকা আছে, এটা তোমাকে দিলাম। এই 6টি মাসে আমার রেস্টুরেন্টটা এত বড় করেছো যে বলে বোঝাতে পারবো না তোমাকে। স্যার, আমি বাড়িতে যেতে চাই 2 দিনের জন্য, আমাকে কি ছুটি দেওয়া যাবে? কিন্তু মেঘ, তুমি না থাকলে তো আমার কাস্টমারগুলো আবারও চলে যাবে অন্য রেস্টুরেন্টে। আজকে রাতে গেলে কালকে রাতে চলে আসতে পারলে তোমাকে ছুটি দিতে পারবো। ঠিক আছে স্যার, আমি রান্না করে রেখে যাই, এইগুলো কালকে সারাদিন চালাইতে পারবেন, কোনো নষ্ট হবে না রান্না। ঠিক আছে, যাও তাহলে। আমি আমার ড্রাইভারকে বলে দিব নে তোমাকে নিয়ে যাইতে, সে তোমাকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। ঠিক আছে স্যার। মেঘ রান্না করে রেখে চলে গেল তার রুমে। সবার জন্য যা যা কিনেছিল ওইগুলো নিয়ে চলে গেল গ্রামে। রাত প্রায় 3টে। মেঘ তাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তার মাকে ডাকতে লাগলো, আম্মু আম্মু, দরজাটা একটু খুলো, আমি এসেছি। কে মেঘ, আসছিস নাকি? আম্মু, আমি এসেছি। এত রাতে আসতে গেলি কেন? ওখানে থাকলেই তো পারতি, আমরা তো ভালোই ছিলাম। একটু কাজে এসেছিলাম আম্মু, কালকে সারাদিন থেকে আবারও চলে যাব। কাজ বাদ দিয়ে চলে এসেছিস? এই বাড়িতে তোর জায়গা নেই, যা এখান থেকে। শোনো আম্মু, এই নাও, এইখানে 3 লক্ষ টাকা আছে, এটা রেখে দাও। আয় বাবা, ভেতরে আয়। তুই আমাকে আগে বলবি না যে তুই টাকা দিতে এসেছিস? আম্মু, এর জন্যই তো এসেছিলাম। মেঘ টাকাগুলো দিতেই তার আম্মু খুশি হয়ে মেঘকে ঘরে নিয়ে গেল। আম্মু, ঘুমিয়ে থাকো তুমি, সকাল তো হয়ে গেছে। সকালে রান্না করে দেব নে, খাওয়া দাওয়া করে চলে যাস আবার শহরে। আম্মু, চলে যাব, চিন্তা করো না। সকালে মেঘ নামাজ আদায় করে বসে আছে। এমন সময় তার বন্ধু সমীপন আসলো। আরে বন্ধু, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চল স্কুলের দিক থেকে ঘুরে আসি। চল, আফরিনের সাথেও কথা বলতে হবে, একটুও ওর সাথে কথা বলি না, আজকে 7 মাস হয়ে গেছে। ওর সাথে কথা না বললেই ভালো হবে। সে এখন আরেকজনকে নিয়ে সুখে আসে। তার বয়ফ্রেন্ডের সাথে প্রতিদিন আসে স্কুলে, তাকে নামিয়ে দিয়ে আবার চলে যায় তার বয়ফ্রেন্ড। কি বলতেছিস এইসব? আফরিন এতটা চেঞ্জ হয়ে যাবে বুঝতেই পারি নাই। চল একবার তার সাথে দেখা করে আসি, দূর থেকে একবার হলেও তো তাকে দেখতে পারবো। চল। মেঘ আর সমীপন চলে গেল স্কুলের সামনে। বেশ কিছুক্ষণ পর আফরিন তার বয়ফ্রেন্ডের সাথে হেঁটে হেঁটে আসছে। মেঘকে দেখে আফরিন তার বয়ফ্রেন্ডের কানে কানে কী যেন বলতে লাগলো। আফরিন কথা না বলে চলে গেল স্কুলের ভেতরে। এদিকে আফরিনের বয়ফ্রেন্ড মেঘকে দেখে নিয়ে বলতে লাগলো, এই শুনে যা তো একটু, তোর সাথে কথা আছে। মেঘ আর সমীপন চলে গেল রনির সাথে স্কুল থেকে কিছুটা দূরে। এমন সময় রনি বলতে লাগলো, কিরে, তুই নাকি আরফিনকে প্রতিদিন বিরক্ত করিস, মেসেজ দিয়ে, ফোন দিয়ে, আবার স্কুলেও নাকি আইসা বিরক্ত করিস। আমি তো গত 7 মাস ঢাকায় ছিলাম, তাহলে বিরক্ত করব কি করে? আর আপনি ওর বয়ফ্রেন্ড হন, তাই না? আমি ওর বয়ফ্রেন্ড হই। আবার যদি দেখি কোনোদিন বিরক্ত করতে, তাহলে তোর খবর আছে, যাই এখন। মেঘ আর কিছু না বলে চলে গেল। বাজারে আসতেই দেখতে পেল তার বসের গাড়ি এখনো আছে। এটা দেখে মেঘ সমীপনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বন্ধু, ভালো থাকিস রে, আর হয়তো দেখা হবে না, আর ওদেরকে ভালোভাবে থাকতে দে, বিরক্ত করিস না ওদের। মেঘ, এমন কেন রে? তোর ভালোবাসা কুরবানি দিয়ে তোর প্রিয়জনকে দিয়ে দিলি অন্যের হাতে। বন্ধুরে, আমার ভাগ্যটাই খারাপ রে। রাতে বাসায় এসেছিলাম,
ভাবছিলাম আজকের দিনটা থেকে রাতে যাব, কিন্তু আর থাকা হবে না। পরিবারকে টাকা দিতে পারলেই পরিবার খুশি, আমার খুশি দেখবে কে আর। সত্যি ওই রে বন্ধু, যে বিশ্বাস করে না তার সাথে আর যাই বলিস না কেন ভালোবাসা যায় না। আজকের দিনটা থেকে যা। না রে, যাই আমি। এই বলে মেঘ গাড়িতে উঠে গেল। ড্রাইভার ড্রাইভ করতে করতে বলতে লাগলো, কি মেঘ থাকলে না যে আজকের দিনটা? এমনি ভালো লাগে না এইখানে, তাই চলে যাইতেছি। আমি সব কিছুই শুনেছি। আসলে সত্যি কথা বলতে কি জানো, মানুষ ভাবে পুরুষরা হাজার কষ্ট করে টাকা এনে দিলেও তাদের কষ্ট লাগে না, কিন্তু আমরা তো জানি আমাদের কত কষ্ট লাগে টাকা ইনকাম করতে। একদম ঠিক বলেছেন। এই আজকে গেলাম, আগামী 5 বছরের ভিতরে এই গ্রামে পা রাখবো না, এই বলে দিলাম। মেঘ চুপচাপ বসে বসে ফোনে থাকা গ্যালারি থেকে আফরিনের ছবিটা বের করে দেখতে লাগলো আর ভাবছে, কেন ছেড়ে গেলি আফরিন? তুই তো জানতিস আমি কেমন ছেলে, কথা তো দিয়েছিলি সারা জীবন থাকবি পাশে, কথা দিয়ে ছেড়ে চলে গেলি। এইসব ভাবতে ভাবতে কখন যে তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ে গেল বুঝতেই পারল না। বেশ কিছুক্ষণ পর ড্রাইভারের ডাকে মেঘের হুঁশ ফিরল। মেঘ, চলে এসেছি, নামো এখন। মেঘ চলে গেল রেস্টুরেন্টে, গিয়ে আবারও কাজ করতে লাগলো। কাজ শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে যায়। সকল কিছু গুছিয়ে রেখে যেই মেঘ তার রুমে যেতে যাবে, এমন সময় ইমতিয়াজের আব্বু বলতে লাগলো, কি হয়েছে মেঘ, তোমাকে এমন মনমরা দেখাচ্ছে কেন? বাড়িতে কোনো কিছু হয়েছে নাকি? না আঙ্কেল, বাড়িতে কিছুই হয় নাই। আচ্ছা আমি যাই, আবার তো সকালে আসতে হবে। সকালে এইখানে আসতে হবে না, কালকে একটা বিয়ের অনুষ্ঠান আছে, ওইখানে যাইতে হবে আমাদের। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি সকালে চলে আসবো নে নামাজ পড়ে। ঠিক আছে, আইসো। মেঘ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। আজকে যে তার মনটা অনেক খারাপ, কারণ তো আপনারা দেখলেন। ওই কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে খেয়ালই নেই মেঘের। সকালে কারো দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল মেঘের। উঠে দরজা খুলতেই ইমতিয়াজের আব্বু ভেতরে এসে বলতে লাগলো, কি হয়েছে মেঘ, এতগুলো ফোন দিলাম, একটা ফোনও রিসিভ করলে না, ওইটারও এসে ডেকে গেল, উঠলে না। সরি আঙ্কেল, আসলে মাথাটা একটু ব্যথা করছিল তো, রাতে ঘুমাতে পারি নাই। ভোরবেলা ঘুমিয়েছিলাম, তাই আর কারো ডাক শুনতে পাই নাই। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, সবাই অপেক্ষা করতেছে তোমার জন্য। আপনি যান, আমি আসতেছি এক্ষুনি। মেঘ ফ্রেশ হয়ে চলে গেল রেস্টুরেন্টের সামনে। সবাই গাড়িতে বসে আছে। মেঘও গাড়িতে গিয়ে বসতে গাড়ি চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে বিয়ে বাড়িতে চলে গেল মেঘ। সকল কিছু তৈরি করা ছিল, তাই দেরি না করে রান্না বসিয়ে দিল। মেঘ, তুমি রান্না করতে থাকো, আমি বাড়ির ভিতরটা দেখে আসতেছি। ঠিক আছে আঙ্কেল, যান তাহলে। ইমতিয়াজের আব্বু চলে গেল। এদিকে রান্না করতেছে আর কথা বলতেছে আশেপাশের মানুষের সাথে। প্রায় 3 ঘন্টা পর রান্না শেষ করে বসে আছে মেঘ। এমন সময় ইমতিয়াজের আব্বু আসলো, এসে বলছে, মেঘ যাও, নামাজ আদায় করে আসো, আমি আসতেছি একটু পর। ঠিক আছে আঙ্কেল। মেঘ গোসল করে নামাজ আদায় করে চলে আসলো বিয়ে বাড়িতে। খাবার দিতেছে সবাইকে, প্রায় অর্ধেক খাওয়া শেষ। এমন সময় ইমতিয়াজের আব্বু আসলো আর বলতে লাগলো, মেঘ, এটা কি হলো বলো তো? 500 জনের পুরো অর্ধেক খাবার খেয়ে ফেলেছি, এখন তো আরও মানুষ রয়েছে, বাকিদের কি করবে? চিন্তা করবেন না, এর জন্যই আরেক পাতিল রান্না করে রেখেছি অন্য সাইডে, যাতে শর্ট না পড়ে। ভালো কাজ করেছো তুমি, এখন খাবার দাও সবাইকে। ঠিক আছে। বিয়ের সকল কাজ শেষ করে দাঁড়িয়ে আছে টাকার জন্য সবাই। এমন সময় একটা লোক আসলো আর বলতে লাগলো, আনোয়ার সাহেব, আমি আজকে অনেক খুশি। বরযাত্রীরা বলতে পারে নাই যে খাবার খারাপ হয়েছে, আরো প্রশংসা করে গেছে খাবার অনেক ভালো হয়েছে। এই নেন, এখানে 2 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা বাড়িয়ে দিলাম। আর মেঘ, এই নাও, এখানে 50,000 টাকা আছে, এটা তোমার জন্য। লাগবে না স্যার, আমি দিয়েছি, এটা রাখতেই হবে তোমাকে। মেঘ, রেখে দাও, কাজে আসবে এটা। মেঘ টাকাগুলো রেখে দিল। দেখতে দেখতে আরো 5টি মাস কেটে গেল। রাতে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে বসে আছে মেঘ। এমন সময় ইমতিয়াজের আব্বু এসে বলতে লাগলো, মেঘ, এই নাও,
জায়গার দলিলপত্র আর সকল কিছু ডেকোরেশন করা আছে। তুমি চাইলে কাল থেকেই তোমার রেস্টুরেন্ট চালু করতে পারবে। ঠিক আছে আঙ্কেল, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার রেস্টুরেন্টও চলবে, আমার রেস্টুরেন্টও চলবে। কয়েক মাস না হয় আমি নতুন বাবুর্চি নিয়ে আসবো কাজ করার জন্য। তুমি তোমার রেস্টুরেন্টটা আগে দাঁড় করাও। আর আমি এইখানে হয়তো নাও থাকতে পারি, আমার পরিবার ইউএসএ থাকে। আমি এইখানে থেকে কি করব? তাই তো, তাহলে কি রেস্টুরেন্ট বিক্রি করে চলে যাবেন? তবে চিন্তা করো না, তোমার কাছেই বিক্রি করব রেস্টুরেন্ট। আগে তোমার নতুন রেস্টুরেন্টটা ওঠাও, এরপর না হয় এই রেস্টুরেন্টটা কিনে নেবে আমার কাছ থেকে। ঠিক আছে আঙ্কেল, এখন তাহলে আমি যাই, আমার জন্য দোয়া করবেন। মেঘ চলে গেল। সকালে তার রেস্টুরেন্ট চালু করে বসে আছে, কিন্তু কোনো লোক আসতেছে না দেখে ইমতিয়াজের আব্বু তার দোকান বন্ধ করে রেখে সবাইকে পাঠিয়ে দিল মেঘের রেস্টুরেন্টে। কাস্টমার দেখে মেঘও মহা খুশি। ওইদিকে ইমতিয়াজের আব্বু মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে তো অনেক ধন সম্পদ দিয়েছো। মেঘের মাধ্যমে এখন না হয় আমার মাধ্যমে তাকে কিছু একটা ব্যবস্থা করে দাও, এটাই চাই তোমার কাছে। ইমতিয়াজের আব্বু এই বলে রেস্টুরেন্ট বন্ধ করে চলে গেল বাড়িতে। এদিকে মেঘ সারাদিন কাজ শেষ করে রাতের রেস্টুরেন্ট বন্ধ করে তার রুমে চলে গেল। ফ্রেশ হয়ে আজকে কত টাকা ইনকাম হয়েছে গুনতে লাগলো। বেশ ভালো টাকায় ইনকাম হয়েছে, 13,45,000 টাকা ইনকাম হয়েছে। যাক ভালো, এতে আমি অনেক খুশি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ফজরের নামাজ আদায় করে চলে গেলাম দোকানে, কাজ করছি। এমন সময় একদল মেয়ে আসলো রেস্টুরেন্টের ভিতরে। এসেই বলতে লাগলো, কি ব্যাপার, এইখানে নতুন রেস্টুরেন্ট কে দিয়েছে? তাকে একটু ডেকে আনো তো ওয়েটার। ঠিক আছে ম্যাম, ডেকে আনতেছি। এই বলে ওয়েটার মেঘকে নিয়ে আসলো। মেঘকে দেখে খাদিজা বলতে লাগলো, এই রেস্টুরেন্ট আপনি দিয়েছেন? ম্যাম, এই রেস্টুরেন্ট আমি দিয়েছি। কেন, কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা না। আজকে আপনার রেস্টুরেন্টে খাবার খাবো। এই তোরা বস এইখানে। কি রে, তুই টাকা নিতে এসেছিলি, তাহলে খাবার খেতে বসলি যে? জানিস বান্ধবী, আমি কেন ওই রেস্টুরেন্টে প্রতিদিন খাবার খাওয়ার জন্য যাই? কেন যাইতি? আবার খাবার ভালো এর জন্য যাইতি আর কি? এটা না, ওই ছেলেটার জন্য চাইতাম। ছেলেটাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিলাম রে আমি ওই দিন, কিন্তু কি করব বুঝতে পারছি না। তাহলে গিয়ে বলে দে তাকে যে তুই ভালোবাসিস। বলবো, আরো কিছুদিন পর যাক, এরপর। এখন খাবার খা তাহলে। খাদিজা তার বান্ধবীদের সাথে খাবার খেয়ে চলে গেল বাসায়। দেখতে দেখতে 3টি বছর কেটে গেল। এই 3 বছরে মেঘের অনেক পরিবর্তন হয়েছে। আজকে মেঘ ঢাকার বিখ্যাত বিজনেসম্যান। সবাই তাকে রাধুনী মেঘ নামেই চেনে, কারণ তার যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর নাম ওই রাধুনী রেস্টুরেন্ট। যাতে রাতে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে বসে আছে মেঘ। এমন সময় খাদিজা মেঘের সামনে এসে হাঁটু গেড়ে বলতে লাগলো, মেঘ, আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ লাভ মি? সরি আপু, আপনি আমার চাইতে অনেক সিনিয়র, আর আমি সামান্য গরিব ঘরের ছেলে। আর আপনি একজন বড় বিজনেসম্যানের মেয়ে, সেখানে কিনা আমাকে ভালোবাসার কথা বলতেছেন? এটা কখনোই সম্ভব না, আমাকে মাফ করবেন। আমি যখন একবার বলেছি তোমাকে ভালোবাসি মানে ভালোবাসি। বেশি কথা বলবি, এইখানে তোকে খুন করে ফেলবো, মনে থাকে যেন। মেঘ আর কিছু বলল না, কারণ এইখানে কথা বললেই কথা বাড়বে। তাই মেঘ চলে গেল রান্নাঘরে, মন দিয়ে কাজ করতে লাগলো। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে দোকান বন্ধ করতে যাবে, এমন সময় একটা গাড়ি মেঘের সামনে দাঁড়াতেই মেঘ কিছুটা চমকিয়ে বলতে লাগলো, আরে ভাই, আপনারা কে আর এইখানে কি করেন? আমরা তোকে কিডন্যাপ করতে এসেছি। উপর থেকে অর্ডার এসেছে তোকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য। চুপচাপ গাড়িতে উঠে বস। বেশি জোড়াজুড়ি করলে এইটা দেখেছিস তো, এইখান দিয়ে গুলি করবো, ওইখান দিয়ে বের হয়ে যাবে। ছেড়ে দেন ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আমার করিস নাই, আমার ম্যাডামে করেছিস, চল তাড়াতাড়ি। এই বলে মেঘকে ধাক্কা দিয়ে গাড়িতে উঠিয়ে দিল। গুন্ডাগুলো মেঘকে নিয়ে কোথায় যাচ্ছে কিছুই বুঝতেছে না। ভাই, আমাকে নিয়ে কি মেরে ফেলবেন নাকি? আমরা মারবো না, তবে আমার ম্যাডাম যা বলবে তা না করলে তোর খবর আছে। সোজা উপরে পাঠিয়ে দিব। ঠিক আছে, আপনার ম্যাডাম যা বলবে তাই করব।
মেয়েকে দুই চোখ বেঁধে একটা ঘরের ভেতর নিয়ে গেল। কয়েকজন লোক বসে আছে, সাথে কাজীও বসে আছে। মেয়েকে চেয়ারে বসাতেই খাদিজা বলতে লাগলো, কাজী সাহেব বিয়ের কাজ শুরু করেন। আপনি যেই হন না কেন, আমার কিছু কথা আছে। যদি কথা বলার সুযোগ দিতেন তাহলে বলতে পারতাম। কি কথা বলবি বল। আর কাজী সাহেব আপনি বসে আছেন কেন? আপনি আপনার কাজ করতে পারেন। একটু দাঁড়ান কাজী সাহেব, আগে ওনার সাথে কথা বলে নি, এরপর না হয় উনি যা বলবে তাই করব। ঠিক আছে, কি বলবি বল। পার্সোনাল কথা এগুলো। আর আমার চোখ দুটো খুলে দেন, আমি আপনাকে চিলে ফেলেছি। চোখ বাঁধলে কি হবে? এই ওর চোখ খুলে তোমরা সবাই বাইরে চলে যাও, আমি একটু পর তোমাদের ডাক দিব। ঠিক আছে ম্যাডাম। মেয়েকে চোখের বাঁধন খুলে দিতেই মেয়ে খাদিজার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে খাদিজা বলতে লাগলো, এইভাবে তাকিয়ে দেখার কিছুই হয় নাই, বিয়েটা হোক, পরে সব দেখতে পারবি। আগে আমার কথাটা তো শুনুন, এরপর বিয়ের ব্যাপারে কথা বললেন। বল কি কথা বলবি। আমাকে বিয়ে করলে কখনোই সুখী হতে পারবেন না, কারণ আমার পরিবার থেকেও নাই। তোর কথার মানে বুঝলাম না। তোর পরিবার থাকতেও নাই বলতে কি বোঝাতে চাচ্ছিস? আসলে আমি টাকা দিতে পারলে আমার পরিবার আমাকে ছেলে হিসেবে মানবে, আর টাকা না দিতে পারলে ওরা আমাকে ওদের ছেলে হিসেবে মানবে না। বুঝতে পারছি তো কি হয়েছে, এখন আমি তো তোকেই বিয়ে করব। আমি কি আপনাকে বারণ করতেছি যে বিয়ে করবেন না আমাকে? আমি আগে নিজে একজন বড় বিজনেসম্যান হব, এরপর বিয়ে করব। ঠিক আছে, কতদিন সময় লাগবে বল। 5 বছর, আরও সময় দিতে হবে, তাহলেই হবে। 5 বছরে আমি বুড়ি হয়ে যাব? তোকে 1 বছর সময় দিলাম। আর হ্যাঁ, আমাকে বিয়ে করলে আমার সকল সম্পত্তির মালিক তো তুই হবি, তখন তোকে কাজ করতে হবে না। আমি আপনার বাবার টাকায় চলবো কেন? আমি আমার নিজের টাকায় চলবো। আমার বউ বাচ্চাকে আমার নিজের টাকায় চালাবো। বুঝলাম, এখন আমি তোকে 1 ইয়ার টাইম দিলাম, সামনের বছর আমাকে বিয়ে করতে হবে, মনে থাকে যেন। মনে থাকবে। এখন তাহলে আমি যাই। দাঁড়া, আমিও যাবো তোর সাথে, চল এখন। এই বলে খাদিজা মেঘকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে মেঘ ঘরের ভেতরে এসে বিছানায় শুয়ে পড়তেই ফজরের আজান শুনতে পেল। হে আল্লাহ, আমাকে শক্তি দাও। সারাদিন কাজ করার পর এখন যদি এই মেয়ের অত্যাচার সহ্য করতে হয় তাহলে আমি মরে যাব। এইসব বলতে বলতেই বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে দোকানে চলে আসলো। রান্নাবান্না শেষ করে তার আরেক রাঁধুনিকে সকল কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল বাড়িতে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো মেঘের। ঘুমিয়ে ঘুমিয়ে কালকের ঘটনাগুলো তার চোখের সামনে ভাসছে আর বলছে, আল্লাহ, এবার অন্তত আমার জীবনটা পরিবর্তন করে দাও। এতটুকু পরিবর্তন করেছো, আর একটু করে দাও। আফরিনের জায়গাটা যেন অন্য একজনকে দিতে পারি, সেই ব্যবস্থা করে দাও। এইসব বলতেছে। প্রায় 3 ঘন্টা পর মেঘের দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দরজা খুলতেই দেখতে পেল খাদিজা দাঁড়িয়ে আছে। এই, আপনাকে এই বাসার ঠিকানা কে দিয়েছে বলেন তো? কে আর দিবে? ওই দিন আপনাকে দেখলাম ওই বাড়িতে ঢুকতে, তখনই ভেবেছিলাম আপনি এই বাড়িতেই থাকেন। আর সরেন তো সামনে থেকে, দেখি কোন মেয়েকে ঘরে ঢুকিয়ে রেখেছেন। আমি এতটাও খারাপ না যে কোনো মেয়েকে ঘরে এনে তার সাথে ফষ্টি নষ্টি করব। সবাই আমাকে ভালো জানে, আরও জানবে। খুব ভালো। ঘরের এই অবস্থা কেন ঠিক করে রাখতে পারেন না? আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি ঘরটা গুছিয়ে ফেলছি। মেঘ আর কোনো কথা না বলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখতে পেল মেয়েটা পুরো ঘর গুছিয়ে বসে আছে। বাহ, আপনি তো খুব ভালো কাজ করতে পারেন। দেখতে হবে না কার বউ হব? মিস্টার রাধুনী সাহেবের বউ হব আমি। আমার ঘর তো পরিষ্কার থাকবেই। তাই তো। মেঘ কথা বলছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার মায়ের নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ হতেই ওই পাশ থেকে বলতে লাগলো, বাবা, আমরা ঢাকায় আসতেছি রাতের ট্রেনে, তুই আমাদের এসে নিয়ে যাস, তোর সাথে অনেক কথা আছে। ঠিক আছে আম্মু, আসো তাহলে তোমরা, এখন রাখছি তাহলে। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। ফোন কাটতেই খাদিজা বলতে লাগলো, কে ফোন দিয়েছিল আর কে আসবে বলেছে?
আম্মু আব্বুরা আসবে, আর তুমি এইখানে আইসো না, এই বলে দিলাম। আমি তো আসবই, এখন যাচ্ছি। খাদিজা চলে গেল। এদিকে মেঘ ফ্রেশ হয়ে দোকানে এসে তার কাজ করতে লাগলো। রাত প্রায় 12টা। কাজ শেষ হতেই ওয়েটার বলতে লাগলো, স্যার আমার 10 দিনের ছুটি লাগবে, আমি বাড়িতে যাব, একটু কাজ আছে। ঠিক আছে, যাও। সকালে আমার কাছ থেকে তোমার বেতন আর বোনাস নিয়ে যেও। ঠিক আছে স্যার। মেঘ দোকান বন্ধ করে বাসায় ফিরতে তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে তাকিয়ে তার আম্মু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কিরে, আমরা তো এসেছি, তুই কোথায় আছিস এখন? তোমরা একটু বসো, আমি আসতেছি এখনই। ঠিক আছে, আয়। মেঘ চলে গেল রেলওয়ে স্টেশনে। গিয়ে দেখে তার মা বাবা এবং তার 3 ভাই একটা জায়গায় বসে আছে। আম্মু চলো এখন। মেঘ তার মা বাবাকে নিয়ে বাড়িতে চলে গেল। রেস্টুরেন্ট থেকে খাবার এনে রেখেছিল, সবাইকে দিয়ে দিল খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে সবাই। এমন সময় মেঘ বলতে লাগলো, আচ্ছা আম্মু, হঠাৎ এইখানে আসার কারণ বুঝলাম না। বাড়িতে কোনো কিছু হয়েছে নাকি? না রে, কোনো কিছু হয়নি। আমি তো এতদিন যা করেছি তোর সাথে খুব খারাপ কাজ করেছি রে, তোর সাথে খুব খারাপ আচরণ করে ফেলেছি, প্লিজ মাফ করে দে আমাকে। আরে আম্মু, মাপ চাইতেছে কেন? ছেলের কাছে মা বাবা মাপ চাইতে হবে নাকি? আমি জানতাম একদিন তুমি তোমার ভুলটা বুঝবে, সেই দিনের অপেক্ষায় ছিলাম। আচ্ছা এখন ঘুমিয়ে নাও, সকাল তো হয়ে গেছে, আমি আবার কাজে চলে যাব। তুইও ঘুমিয়ে নে না, ঘুমাতে ঘুমাতে তোরও চোখের নিচে কালির দাগ পড়ে যাইতেছে, দেখা যাইতেছে। এখন একটু ঘুমা, আমি সকালে ডেকে দিবনি। না আম্মু, এখন আর ঘুম ধরবে না, তোমরা ঘুমাও, আমি আসতেছি। এই বলে মেঘ চলে গেল রেস্টুরেন্টে। যা যা খাবার রান্না করবে তা রেডি করে রাখতেছে। ফজরের আজান দিতে মেঘ নামাজ আদায় করে রান্না বসিয়ে দিল। সকাল 10টা। মেঘ খাবার নিয়ে বাসায় আসতেই তার ছোট ভাই বলতে লাগলো, ভাইয়া তুমি এত দেরি করে খাবার আনলে কেন? আমার খুব ক্ষুধা লেগেছে। সরি রে ভাই, আসলে আমার মনে ছিল না তোরা সকাল সকাল খাবার খাস। এই নে, এই খাবারগুলো খেয়ে নে। আম্মু 1টার সময় আমাকে ডেকে দিও তো, এখন একটু ঘুমালাম আমি। ঠিক আছে, ঘুমা তাহলে। মেঘ ঘুমিয়ে গেল। এদিকে খাদিজা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ওয়েটারকে জিজ্ঞেস করতে লাগলো, এই ওয়েটার, তোমাদের স্যার কোথায়? তাকে তো দেখছি না। ম্যাম আমাদের স্যার বাসায় গেছে, দুপুর 1টার সময় আসবে বলেছে। ও আচ্ছা। এই বলে খাদিজা চলে গেল মেঘের বাসায়। কলিং বেল দিতেই মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। খাদিজাকে দেখে বলতে লাগলো, কে আপনি আর এইখানে কি করেন? আমি আপনার ছেলের হবু বউ বলতে গেলে। মেঘ বাড়িতে আছে নাকি? বাড়িতেই আছে, ঘুমাচ্ছে। ভেতরে আসো তুমি। খাদিজা মেঘের মায়ের সাথে কথা বলছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। মেঘ তার ফোনের অ্যালার্মের শব্দে উঠে গেল ঘুম থেকে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল খাদিজা তার মায়ের সাথে কথা বলছে। কি ব্যাপার, তুমি এইখানে কেন? তোমাকে বলেছিলাম না এইখানে না আসতে? দেখেছেন আম্মু, আমি আপনাকে বলেছিলাম না আপনার ছেলে এই কথাই বলবে। এখন আমার কথা বিশ্বাস হয়েছে তো? কি রে মেঘ, খাদিজাকে বকাবকি করতেছিস কেন? বাড়ির বউ বাড়িতে আসবে না তো কোথায় যাবে? তার বাসায় থাকবে, আর আমি তাকে এখনো বিয়ে করি নাই, সো সে এই বাড়ির বউ হয় নাই এখনো। তো কি হয়েছে, তোদের বিয়ে দিয়ে দিব খাদিজার বাবা মার সাথে কথা বলে। আমি এখন বিয়ে করব না। খাদিজা, তোমাকে যেটা বলেছি ওইটাই হবে। এই বাড়ি আসতে পারো, তবে বিয়ে বিয়ে করে চিল্লাচিল্লি করতে পারবে না। আমি এখন গেলাম আম্মু, একটু পর খাবার দিয়ে যাবে বাসায়। ঠিক আছে, যা তুই। মেঘ চলে গেল হোটেলে। রেস্টুরেন্ট থেকে একটা প্যাকেট করে বাড়িতে খাবার পাঠিয়ে দিল। রাতে মেঘ বাসায় ফিরতে দেখতে পেল এখনো খাদিজা তার বাসায় আছে। এটা দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো তোমাদের বাড়িতে যাও নাই? রাত তো অনেক হয়েছে। রাত হয়েছে তো কি হয়েছে, বাড়ি তো এইখানে, যখন ইচ্ছা তখন চাইতে পারবো। তুমি কি ঘুমিয়ে পড়ো, এখানে তোমার কোনো কাজ নেই। আমি আমার কাজেই করব। এই বলে মেঘ তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে চলে গেল দোকানে। দেখতে দেখতে কেটে গেল 9টি মাস। রাতে মেঘ বাড়িতে বসে আছে। এমন সময় তার বন্ধু সমীপন ফোন দিল। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কি রে বন্ধু, কেমন আছিস? এই তো রে, ভালো আছি।
তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বোনের বিয়ের সকল আয়োজন তোর হাতে তুলে দিলাম, পারবি না করতে? ইনশাল্লাহ পারবো। তা তোর বোনের বিয়ে কবে আমাকে জানিয়ে দিস, আমি সকল কিছু নিয়ে চলে যাবো নে। ঠিক আছে, কালকে তাকে দেখতে আসবি, তখন বিয়ের সকল কথা পাকা হবে। কালকে রাতে তাকে জানিয়ে দিব। এখন রাখছি রে তাহলে। ঠিক আছে। সমীপন ফোনটা কেটে দিল। এদিকে মেঘ খাদিজার সাথে কথা বলে ঘুমিয়ে গেল। সকালে খাদিজার ডাকে ঘুম ভাঙলো মেঘের। এই যে রাধুনী সাহেব, এখন উঠেন ঘুম থেকে, আর কত ঘুমাবেন? উঠতেছি। আর তুমি এত সকালে এইখানে কি করো? রাতে না তোমাকে বাড়িতে দিয়ে এসেছিলাম? দিয়ে তো আইসো, কিন্তু এই বাড়ি থেকে চাইতে মন তো চাই না, তাই তো সকাল সকাল চলে আসছি। ও আচ্ছা, এখন যাও, তুমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। মেঘ উঠে নামাজ আদায় করে তার কাজ করতে লাগলো। কেটে গেল 2টি দিন। রান্না শেষ করে মেঘ ক্যাশ কাউন্টারে এসে বসতেই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সমীপন ফোন দিয়েছে। কি রে, কেমন আছিস? আর তোর বোনের বিয়ে কবে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বোনের বিয়ে সামনের সপ্তাহে। তোরা আয়শা বাড়ি রেডি করে ফেলিস। যত টাকা লাগে আমি দিব। বাড়িটা যাতে অনেক সুন্দর হয়। তুই কোনো চিন্তা করিস না, ইনশাল্লাহ বাড়িটা অনেক সুন্দর করে সাজাবো আমি, তুই দেখে নিস। তাই যেন হয়। কালকে চলে আসিস, তোকে নিয়ে একটা জায়গায় যাব। ঠিক আছে, কালকে সকাল 9টায় চলে যাব তোদের বাড়ির কাছে। ঠিক আছে। মেঘ ফোনটা কেটে তার কাজ করতে লাগলো। রাত প্রায় 9টা। এমন সময় কয়েকজন রেস্কিউ টিম এসে মেঘকে বলতে লাগলো, আশেপাশে কয়েকটা হোটেল দেখলাম, সবগুলো কি আপনার? জি স্যার, সবগুলো আমার। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা নেই, আমরা একটু আপনার রান্নাঘরটা ঘুরে দেখব। ঠিক আছে স্যার, চলেন তাহলে, আমি আপনাদের সকল কিছু দেখিয়ে দিতেছি। মেঘ পুরো রান্নাঘর দেখিয়ে দিল, কোথায় কি আছে সব কিছু। ধন্যবাদ মেঘ সাহেব, আপনি খুব ভালোভাবে কাজগুলো করছেন। আশা করি সামনে এইভাবেই এগিয়ে যাবেন। আর কালকে আপনার জন্য একটা উপহার আছে। মানে বুঝলাম না স্যার, কিসের উপহারের কথা বলতেছেন? কালকে দুপুরের সময় দেখতে পারবেন। 2টায় আপনি ওইখানেই থাকবেন আশা করতেছি। ঠিক আছে স্যার, আমি থাকবো, আপনি চিন্তা করবেন না। রাতে খাওয়া দাওয়া করে মেঘ তার হোটেল বন্ধ করে বাসায় চলে গেল। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। সে আগের মতোই কাজ করে মেঘ চলে গেল তাদের গ্রামের বাড়িতে। গিয়ে দেখে তার বন্ধু অপেক্ষা করছে তার জন্য। কি রে, কোথায় যাবি এখন বল তো? বিয়ের কার্ড বানাতে যাব, এর জন্য তোকে ডেকে নিয়ে আসি, কারণ তুই সবসময় ভালো জিনিসটাই সিলেক্ট করিস। আচ্ছা চল, অর্ডার দিয়ে আমাকে আবার যেতে হবে ঢাকায়, আজকে একটা কাজ আছে হোটেলে। ও আচ্ছা, চল তাহলে। মেঘ বিয়ের কার্ডের অর্ডার দিয়ে ঢাকায় চলে গেল। দুপুর 2টো। এমন সময় সারি বেঁধে গাড়ি এসে থামতে লাগলো মেঘের হোটেলের সামনে। এতগুলো গাড়ি দেখে মেঘ বাইরে বেরোতেই দেখতে পেল মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস এসেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেঘ চলো ভিতরে যাই, তোমার সাথে অনেক কথা আছে। চলেন স্যার। মেঘ আর প্রধানমন্ত্রী ভেতরে চলে গেল। ফাঁকা একটা টেবিল দেখে বসে পড়ল দুজন। স্যার, হঠাৎ এই জায়গায় আমি কখনোই আশা করি নাই আপনার মতো একজন প্রধানমন্ত্রী আমার রেস্টুরেন্টে আসবে। কেন, আমি প্রধানমন্ত্রী হয়েছি যে কি হয়েছে? আমি তো তোমাদের মতো একজন সাধারণ মানুষ, তাই না? সাধারণ মানুষ রূপেই আমি এখানে এসেছি। তো কি খাবে বলেন, আমি এখনই খাবার নিয়ে আসতেছি। তোমার হাতে রান্না খাবো বলেই তো এসেছি এখানে। যাও খাবার নিয়ে আসো, আমি আর তুমি একসাথে খাবো। ঠিক আছে স্যার। মেঘ খাবার এনে দিল প্রধানমন্ত্রীকে। দুজন বসে খাওয়া দাওয়া করে ফেলল। খাওয়া দাওয়া শেষ হতেই প্রধানমন্ত্রী বলতে লাগলো, মেঘ, তোমার হাতে রান্না এত ভালো আগে জানতাম না। যাক, খাইলাম। আমার তরফ থেকে এই নাও তোমার জন্য একটা গিফট। আর একটা কথা, তোমাকে কাল টপ বিজনেসম্যানের মেডেল দেওয়া হবে। এই নাও, এই জায়গায় চলে আসবে। এখন তাহলে আমি যাই। ঠিক আছে স্যার। প্রধানমন্ত্রী চলে গেল। মেঘ তো মহা খুশি, কারণ সে প্রধানমন্ত্রীর হাত থেকে একটা গাড়ি উপহার পেয়েছে।
এটা সে কখনোই আশা করতে পারেনি যে এমন একটা দিন আসবে তার জন্য। খুশিতে আত্মহারা হয়ে ওয়েটারকে বলতে লাগলো, আমি কখনোই ভাবতে পারি নাই যে এমন একটা দিন আসবে আমার জন্য। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। স্যার, আপনার মতো এমন একটা ভালো মানুষ থাকলে আমাদের আর কি লাগে বলেন তো। আপনি সর্বদা সত্যি কথা বলেন এবং সবাইকে সবসময় সাহায্য করেন। আমি রাস্তার ভিক্ষা করতাম, ওইখান থেকে তুলে এনে আমাকে ওয়েটার বানিয়েছেন আপনার রেস্টুরেন্টের। এখন আমার পরিবার ঠিকমতো ভালো খাইতে পারে, চলতে পারে। আল্লাহর ইচ্ছায় এইসব কিছু হয়েছে। এখন তোমরা কাজ করো, আমি একটু বাসা থেকে আসতেছি। ঠিক আছে স্যার, আপনি যান। আর এখন আসার কোনো দরকার নেই, রাতে আসলেই হবে। আচ্ছা, আমি সন্ধ্যায় আসবো। খাবারগুলো রাখাই আছে, শুধু নিয়ে দিবে সবাইকে। এই বলে মেঘ প্রধানমন্ত্রী উপহারের গাড়িটা নিয়ে চলে গেল তার বাড়ির সামনে। তার মা বাবাকে ডেকে এনে গাড়িটা দেখাতে লাগলো। আম্মু, তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে আম্মু। তোমার ছেলে এই ঢাকা শহরে বড় বিজনেসম্যান হয়েছে। এক কথায় বলতে গেলে তোমার ছেলে আগের মতো নাই। জানিস বাবা, এক সময় আমিও তোর মতোই ছিলাম, কিন্তু আমার যা যা এসেছিল তা আমি ধরে রাখতে পারি নাই। আমার বন্ধু আমার সাথে ছলনা করে সব কিছু নিয়ে গেছে। এখন আমি রাস্তার ফকির। আব্বু, এইসব বলো না তুমি। তোমার ছেলে তো এখন আছে, তোমাদের কিছুই হবে না। এখন তাহলে আমি যাই, আর তোমরা কালকে গ্রামে চলে যাইও। সমীপনের বোনের বিয়ে, আমিও চলে যাব কালকে। আচ্ছা, এখন কি আবার কাজে চলে যাবি নাকি বাসায় থাকবি? এখন আর কাজ নেই বেশি, এখন একটু ঘুমাবো। শরীরটাও ম্যাজম্যাজ করতেছে। তোর রুমে গিয়ে শুয়ে থাক, আমি তোর জন্য কিছু ফল নিয়ে আসতেছি। ঠিক আছে আম্মু, আনো তাহলে। মেঘ চলে গেল তার রুমে, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর মেঘের আম্মু আসলো। মেঘ তার মায়ের কোলে মাথা রেখে বলতে লাগলো, আম্মু, তুমি সব সময় আমাদের ভালো চাইছো, আর আমি সেই ভালোটাই বুঝতে পারি নাই। তোমাদের উপর অনেক রাগ দেখাইছি, অনেক কিছু করেছি। জানিস, তোর বাবাও এক সময় অনেক বড় লোক ছিল। এক কথায় বলতে গেলে যদি আগের যা থাকতো, এখন তুই বসে বসে খাইতে পারতিস, টাকার বিছানায় ঘুমিয়ে থাকতে পারতিস। তোর বাবার সঙ্গে ছলনা করে সব কিছু নিয়ে গেছে তার বন্ধু। চিন্তা করো না, আমি সকল কিছু ফিরিয়ে আনবো, এই কথা দিলাম তোমাকে। আচ্ছা আম্মু, আব্বুর যে হার্টের একটা সমস্যা হয়েছিল, সেটার জন্য কি ডাক্তার দেখাইছিলা? দেখাইছি, এখনো তোর আব্বু অসুস্থ আছে। তোর আব্বুকে একটা ব্যবসা ধরিয়ে দে, বাড়িতে থাকতে ভালো লাগে না বলে। আচ্ছা, কালকে আমার অফিসে নিয়ে যাবো নে, পরে ওইখানে ক্যাশ কাউন্টারে বসিয়ে দিব, যাতে সারাদিন থাকতে পারে। তাই কর, তোর বাবার জন্য ভালো হবে। আর ঘরে বসে থাকতেও হবে না, যখন ইচ্ছা তখন আসা যাওয়া করতে পারবে। সকালে মেঘ তার বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো তার রেস্টুরেন্ট। মেঘ রান্না করে প্রধানমন্ত্রীর দেওয়া সেই জায়গায় চলে গেল। গিয়ে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে ওইখানে। মেঘ যেতেই প্রধানমন্ত্রী বলতে লাগলো, আপনাদের বলেছিলাম না একজন নতুন বিজনেসম্যানের কথা? এই হলো সেই বিজনেসম্যান। ঢাকায় 132টা রেস্টুরেন্ট আছে তার। হঠাৎ পেছন থেকে খাদিজা বলে উঠল, মেঘ, চেয়ারে বসে পড়ো। আব্বু তোমাকে যা যা বলেছিলাম তাই করো। আমার জায়গাটা মেঘকে দিয়ে দাও, আমি আর কাজ করব না। মেঘ, আমার মেয়ে সত্যি তোমাকে খুব ভালোবাসে, তাই সে তার কাজ বাদ দিয়ে তোমার ঘরের বউ হয়ে যাইতে চাইতেছে। তুমি আমার মেয়েকে তোমার ঘরের বউ করে নাও। স্যার, এখন বুঝতে পারছি, আপনার মেয়েই বলেছে আমাকে এইসব দেওয়ার জন্য, তাই না? সরি স্যার, আমি আপনার কাছ থেকে কোনো কিছুই নিতে পারবো না। না মেঘ, আমার মেয়ে কিছুই বলে নাই তোমাকে দেওয়ার জন্য। এটা তোমার জন্যই। তুমি বিজনেসম্যান হয়েছে দেখো, তাই তোমাকে আমার তরফ থেকে দিয়েছি। আমাকে আমার মেডেল দিয়ে দেন, আমি চলে যাব। আর খাদিজা, তোমার সাথে কথা আছে, তুমি একটু আমাদের বাসায় আইসো। আম্মুও তোমার সাথে কথা বলবে বলেছি। ঠিক আছে, রাতে আসবো, এখন যাও তুমি। মেঘ চলে গেল বাড়িতে। তার মেডেলটা রেখে সকল কিছু নিয়ে বন্ধুর বাড়িতে চলে গেল। আস্তে আস্তে বাড়িটা সুন্দর করে সাজাতে লাগলো মেঘ। রাত প্রায় 11টা। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে মেঘ ফোন দিল খাদিজাকে। মেঘ, তুমি কোথায় আছো? আমি সেই কখন থেকে তোমার বাসায় চলে এসেছি। আচ্ছা তুমি থাকো, আমি 1.5 ঘন্টার মধ্যে চলে আসতেছি।
বন্ধুর বোনের বিয়ে, তাই আর কি ওদের বাড়িটা সাজাতে এসেছিলাম। ও আচ্ছা, আসো তাহলে। আমিও আছি তোমাদের বাসায়, আর আব্বু আম্মু এসেছে তোমাদের বাসায়। ও আচ্ছা, এখন রাখছি তাহলে, আমি আসতেছি। এই বলে মেঘ ফোনটা রেখে বাকি কাজটা সেরে চলে গেল ঢাকায়। প্রায় 1 ঘন্টার মধ্যে চলে গেছে ঢাকায়। গাড়িটা পার্কিং করে কলিং বেল দিতে মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, ওরা কখন এসেছে? তোকে ফোন দেওয়ার পরও তুই এখন আসলি? আমি তো বলেছিলাম ওই একটু সময় লাগবে কাজটা শেষ করে আসতে। ওরা চলে গেছে নাকি এখনও আছে? এখনো আছে, যা ভেতরে। মেঘ ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল খাদিজা এবং তার আম্মু আব্বু বসে আছে। মেঘ যেতেই ইউনুস বলতে লাগলো, মেঘ যাও, ফ্রেশ হয়ে আসো, এরপর কথা বলতে পারবে আমাদের সাথে। ঠিক আছে, যাইতেছি। মেঘ ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সোফায় বসতে বসতে মেঘ বলতে লাগলো, আমাকে 1 বছরের সময় দিয়েছিল, 1 বছর শেষ হয়ে গেছে। আমার বন্ধুর বোনের বিয়েটা শেষ হয়ে গেলেই আমি বিয়ে করব খাদিজাকে। তোমার বন্ধুর বোনের বিয়ে কবে আমাকে জানাও, আমি আগে থেকে সব কিছুর ব্যবহার করে রাখবো বিয়ের। শুক্রবারে আমার বন্ধুর বোনের বিয়ে, আমি এই কয়েকদিন ব্যস্ত থাকবো, এইখানে বেশি আসতে পারবো না। খাদিজা, তুমি আম্মু আব্বুকে দেখে রেখো। ঠিক আছে, দেখে রাখবো নে। এখন যাও, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। আবার তো সকালে উঠে রেস্টুরেন্টের কাজ শেষ করে গ্রামে যাবে। যাব। মেঘ আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘরের ভেতরে প্রবেশ করলো খাদিজা। তাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এই রুমে কি করো? আমি তোমার সাথে ঘুমাবো আজকে। কয়েকদিন পর তো আবার আমাদের বিয়ে। যেই দিন বিয়ে হবে ওই দিন ঘুমাবে আমার সাথে, এখন ঘুমানোর কোনো দরকার নেই। তুমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। এমন করো কেন আমার সাথে? আমি তো আজকের রাতটাই থাকতে চাইছি, থাকলে কি হয়? আজকে রাতে যদি থাকো, পরে যদি আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করি, পরে যদি তোমাকে বিয়ে না করি, কি হবে বুঝতে পারছো? বুঝতে পারছি। বিয়ে না করলে ওই যে একদিন তুলে নিয়ে গিয়েছিলাম, ওই রকম ভাবেই তুলে নিয়ে যাব, আবার তখন বিয়ে করব। হয়েছে, আর কথা বলতে হবে না, এইখানে এসে শুয়ে পড়ো। আমাকে ধরার চেষ্টা কিন্তু করবে না। ঠিক আছে, ধরবো না, তুমি নিজেই ধরো, তাইলেই হবে। আমার ধরার কোনো দরকার নেই, ঘুমাও এখন। এই বলে মেঘ উল্টো ঘুরে ঘুমিয়ে গেল। ফজরের আজানের শব্দ কানে আসতেই মেঘের ঘুমটা ভেঙে গেল। বুকে ভারী কিছু অনুভব করতেই বুঝতে পারলো খাদিজা তার বুকের ওপরে ঘুমিয়ে আছে। খাদিজাকে আস্তে করে পাশে শুইয়ে দিয়ে চলে গেল মেঘ ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আসতেই দেখতে পেল খাদিজা বসে আছে। তুমি না ঘুমিয়েছিলে, এত তাড়াতাড়ি উঠে গেলে কিভাবে? ঘুমালাম কই, একটু তোমার বুকের উপরে শুয়েছিলাম, ঘুমাতে দিলা না। আচ্ছা, বিয়ের পর ঘুমায়ও, এখন উঠে ফ্রেশ হয়ে আসো, দুইজন নামাজ আদায় করে নিই। আচ্ছা, আসতেছি, একটু ওয়েট করো। খাদিজা ফ্রেশ হয়ে চলে আসলো। দুইজনে নামাজ আদায় করে বসে আছে। এমন সময় খাদিজা মেঘের হাতে হাত রেখে বলতে লাগলো, আমাকে নিয়ে যাবে তোমার রেস্টুরেন্টে? আমিও রান্নার কাজে তোমাকে সাহায্য করব। ওইখানে যাইতে হবে না, তুমি বাসায় থাকো, আগুনের তাপ ওখানে অনেক। তুমি থাকতে পারো, আমি থাকতে পারবো না। তুমি একটা মেয়ে মানুষ, বাসায় রান্নার কাজ করলেই ঘেমে যাও, ওইখানে গেলে তো পুরো ঘামে গোসল করে ফেলবে। তুমি থাকো, আমি এখন যাই। আমি যখন বলেছি যাবো তোমার সাথে, তার মানে যাবই। চলো এখন। মেঘ খাদিজাকে নিয়ে চলে গেল রেস্টুরেন্টে। রান্না বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে ফেললো মেঘ। রান্নার কাজ অনেক কঠিন, তাই না? আমার কাছে তো সহজেই লাগে, তুমি আগে এত রান্না করো নাই, তাই তুমি বলতেছো কঠিন। এখন তো কাজ শেষ, তুমি বাসায় চলে যাও। আর একটু থাকি না এখানে? তোমার অবস্থা দেখেছো কেমন হয়েছে, পুরো ঘামে গোসল করে ফেলেছো। আচ্ছা, যাচ্ছি, আর গ্রামে যাওয়ার সময় আমার সাথে দেখা করেছিও। আচ্ছা, যাবো নে। মেঘ কাজ শেষ করে খাদিজার সাথে দেখা করে চলে গেল গ্রামে। ওইখানের কাজ প্রায় শেষ। দেখতে দেখতে কেটে গেল 5টি দিন। আজকে সমীপনের বোনের বিয়ে, রান্নার কাজও শেষ। মেঘ বসে আছে, এমন সময় সমীপন এসে বলতে লাগলো, কিরে, আন্টি আঙ্কেলকে বললাম আসার জন্য, ওরা আসলো না যে? আসতেছে হয়তো, আমি আবার ফোন দিয়ে বলেছিলাম তো আসার জন্য।
ও আচ্ছা, আমি এদিকটাই গিয়ে দেখি, তুই রান্না করার কাজটা করে ফেল। আমার কাজ শেষ, এখন তোদের মেহমান আসলেই খাবার দেওয়া শুরু হবে। ঠিক আছে, মেহমানরা হয়তো এসে পড়েছে, তুই খাবার রেডি করে ফেল। ঠিক আছে, রেডি করতেছি। মেঘ খাবার রেডি করতে লাগলো। সারাদিন মেহমানদের খাওয়া দাওয়া শেষ করিয়ে মেঘ খাবার খাচ্ছে চেয়ারে বসে। এমন সময় খাদিজা এসে বলতে লাগলো, আমাকে না খাইয়ে দিয়ে খেয়ে ফেলছো তুমি, এটা কিন্তু একদমই ঠিক করো নাই। আমি তোমার সাথে রাগ করেছি। রাতে বাড়িতে গিয়ে খাইয়ে দিব, এখন তোমরা গাড়ি করে চলে যাও, আমি জিনিসপত্র নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। খাদিজা চলে গেল। এদিকে মেঘ সকল জিনিসপত্র গুছিয়ে গাড়িতে উঠিয়ে দিল আর ওয়েটারকে বলতে লাগলো, আমাদের রেস্টুরেন্টের সামনে যে রেস্টুরেন্ট আছে না, ওই রেস্টুরেন্টটা 2 দিন বন্ধ রাখতে বলবি। ওইখানে যে ওয়েটারগুলো আছে, আমরা যেইটাই কাজ করি ওইটাই বলবি চলে আসতে। আর তোদের 2 দিন ছুটি দিলাম, অনেক পরিশ্রম করেছিস তোরা। স্যার, আপনার মতো যদি আরও 10 জন মানুষ থাকতো তাহলে দেশটা আরও উন্নত হতো। আপনার মতো সৎ চরিত্র মানুষ আজকাল দেখাই যায় না। আল্লাহ যাকে যেভাবে বানিয়ে পাঠিয়েছে ওইভাবেই তো চলতে হবে, তাই না? আমার জীবনও ওইভাবেই চলতেছে। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আমার ফ্রেন্ডের কাছে বলে আসতেছি। ঠিক আছে স্যার, যান তাহলে। মেঘ চলে গেল বাড়ির ভেতরে। সমীপনের কেবিনে প্রবেশ করতেই দেখতে পেল টাকা গুনছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, বন্ধু যাই রে, আমরা আজকে অনেক রাত হয়ে গেছে। এই নে তোর বিল, এখানে পুরো টাকাই আসে। তুই আমার বন্ধু, আর তোর বোন মানে আমারও বোন। আমি কি করে টাকা নিব তোর কাছ থেকে? তাই বলে টাকা নিবি না? তুই না নিস, ওয়েটারদের দিয়ে দিস, তাহলেই হবে। ঠিক আছে। মেঘ টাকাগুলো নিয়ে চলে গেল ঢাকায়। রেস্টুরেন্টে সকল কিছু গুছিয়ে রেখে ওয়েটারদের টাকাগুলো বুঝিয়ে দিয়ে দিল। আজকে তাহলে তোমরা চলে যাও, আমিও বাড়িতে চলে যাই। এই বলে মেঘ চলে গেল বাড়িতে। কলিং বেল দিতেই খাদিজার আম্মু এসে দরজা খুলে দিল। তাদের এইখানে দেখে বলতে লাগলো, আপনারা এত রাতে এইখানে কি করেন? আর বলো না বাবা, খাদিজা বলেছে আজকেই নাকি বিয়ে করবে তোমাকে। তাকে কোনোভাবেই বোঝাতে পারছি না। মেঘ, তুমি একটু বোঝাও তো তাকে। আচ্ছা, আমি বুঝাইতেছি খাদিজাকে, আমার রুমে পাঠিয়ে দেন। এই বলে মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় খাদিজা আসলো। তাকে দেখে মেঘ দরজাটা বন্ধ করে দিয়ে বলতে লাগলো, কালকে রাতে বিয়ে করলে কোনো সমস্যা হবে নাকি? আর বিয়ের জন্য তো পাগল হয়েছে কেন বুঝতেছি না তো। আমার বেবি লাগবে তাড়াতাড়ি, তাই বলতেছি যে আমাকে বিয়ে করবে না কি? আমি কি বলেছি তোমাকে বিয়ে করব না? কালকে বিয়ে করব, আর কালকেই তোমাকে বেবি এনে দেব। এখন তুমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে থাকো, আর তোমার আব্বু আম্মুকে বলে দাও যে বিয়ে কালকে হবে। ঠিক আছে। এই বলে খাদিজা মেঘের 2 গালে 2টা চুমু দিয়ে চলে গেল। মেঘ ক্লান্ত মাখা শরীর নিয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে রোজকার মতন কাজ করতে লাগলো। রাত 9টা। মেঘ বাসায় এসে দেখতে পেল কাজে বসে আছে। ভাই, তুই এতক্ষণ কোথায় ছিলি? এই মেয়ে তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। তুই ভাই আগে বিয়েটা কর, এরপর বাকি কাজ করিস। কাজের মুখে এমন কথা শুনে মেঘ তো পুরাই টাস্কি। কাজের সাহেব বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। এদিকে মেঘ তার রুমে এসে ফ্রেশ হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ পর খাদিজা খাবার প্লেট নিয়ে চলে আসলো মেঘের রুমে। এইদিকে আসো, আজকে তুমি আমাকে খাইয়ে দিবে, আমি তোমাকে খাইয়ে দিব। ঠিক আছে, তার আগে চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই আমরা। চলো। দুজন অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। খাদিজা বিছানায় বসে অপেক্ষা করছে মেঘের কখন আসবে আর তাকে খাইয়ে দেবে। বেশ কিছুক্ষণ পর মেঘ আসলো। দুজন খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে লাগলো। রাত প্রায় 1টা। এমন সময় খাদিজা বলতে লাগলো, তুমি না বলেছিলে আমাকে আজকে বেবি এনে দিবে? বলেছিলাম না, বেবি আনতে অনেক কষ্ট সহ্য করতে হবে। তা তুমি পারবে না, আমি জানি। বলো কি করতে হবে? এখন আমাকে বিড়াল মারতে দিতে হবে। বিড়াল মারা শেষ হলেই বেবি চলে আসবে। তোমাকে মারতে মানা করেছে কে? এটা শুনে মেঘ খাদিজাকে কোলে নিয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুইয়ে দিয়ে খাদিজার শাড়িটা খুলছে আর চুমু দিচ্ছে। নাভিতে চুমু দিতেই খাদিজা কেঁপে উঠল।
এখনই এমন অবস্থা, বেবি আনলে তো তুমি মরেই যাবে। তুমি তোমার কাজ করো, আমি বাধা দিব না। মেঘ তার কাজ করতে লাগলো। সারা রাত বিড়াল মারা শেষ করে দুইজনে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। আরও শুনতে চাইলে নতুন গল্পের জন্য অপেক্ষা করতে হবে। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।